হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অনলাইন ক্লাসে, যেটি সম্প্রচারিত হচ্ছে জিঞ্জিরা পিএম পাইলট স্কুল অ্যান্ড কলেজের ইউটিউবের চ্যানেল থেকে। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সামনে যে ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে একাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্লাস। তো একাদশ শ্রেণীর যে সকল শিক্ষার্থীরা আজকে ক্লাসটি উপভোগ করবে তারা ক্লাসটি করার পূর্বে অবশ্যই খাতা কলম সাথে রাখবে এবং গুরুত্বপূর্ণ টপিকগুলো নোট ডাউন করে নেবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তোমরা ছবিগুলো একটু খেয়াল করবে। ছবিগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে আজকে আমাদের পাঠের বিষয়বস্তুটি কি। তোমরা ছবির মধ্যে দেখতে পারো যে কিছু রোবট, দুইটি রোবট কাজ করতেছে, একটি রোবট নড়াচড়া করতেছে। তো চলো, এই ছবিটি দেখার পরপরই তোমরা যে ধারণা লাভ করতে পারো আজকের পাঠের বিষয় সম্পর্কে। হ্যাঁ, অবশ্যই আজকের পাঠের বিষয় হচ্ছে রোবোটিক্স। তো চলো রোবোটিক্স শুরু করা যাক। আজকে এই স্লাইড প্রেজেন্টেশনটি দেখার পরে তোমরা যে সকল প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে সেগুলো: ১ নম্বরে হচ্ছে রোবোটিক্স কি তা বলতে পারবে। ২ নম্বরে তোমরা রোবোটিক্সের উপাদানগুলো সম্পর্কে বলতে পারবে। ৩ নম্বরে রোবোটিক্সের যে বৈশিষ্ট্য দেওয়া হয় তা ব্যাখ্যা করতে পারবে। এবং ৪ নম্বরে রোবোটিক্সের ব্যবহার বিশ্লেষণ করতে পারবে। তো আজকের ক্লাসটি শুরু করার পূর্বে চলো আমরা একটি ভিডিও উপভোগ করি। ভিডিওটি উপভোগ করার পরপর আমরা ইনশাল্লাহ আমাদের ক্লাসে আবার পুনরায় চলে আসব। দেখো, এখন আমরা অ্যামাজন বা বিভিন্ন স্পিকারগুলো ব্যবহার করি, যেটাতে আমরা ভয়েস কমান্ডের মাধ্যমে গান শুনতে পারি। দেখো রোবটটা কি করতেছে, তার ব্যবহারকারীকে ফেস রিকগনিশনের মাধ্যমে চিহ্নিত করতে পারতেছে এবং সে তার ব্যবহারকারীর যে সাথে যে কনভারসেশন আছে সেই কনভারসেশনে কি করতে পারতেছে, সাপোর্ট করতে পারতেছে, কনভারসেশন করতেছে। দেখো, দেখো ব্যবহারকারী তার প্রয়োজন অনুযায়ী রোবটের হাত পা নড়াচড়া করাতে পারছে। এটা ওয়াইফাই সাপোর্টেড। দেখো খেলাধুলাও করতে পারে, তাই না? সে ডিটেক্ট করতে পারতেছে যে এটা একটা বল। ওকে। তো আশা করি তোমরা ভিডিওটি উপভোগ করেছো। এখন ভিডিওটি দেখার পরপরই কিন্তু তোমরা তোমাদের যে ক্লাস আছে সেই ক্লাসটি আশা করি উপভোগ করতে পারবে এখন। তো চলো আমরা দেখি আমাদের রোবোটিক সম্পর্কে। এখন রোবোটিক্স কি সেই সংজ্ঞাটা তোমরা একটু দেখো, যে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলী বিদ্যার একটি শাখা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, যেটা তোমরা কিছুক্ষণ আগে দেখেছো। তো আর এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের একটি ক্ষেত্র হচ্ছে রোবোটিক্স। দেখো, রোবোটিক্স হলো রোবট টেকনোলজির একটি শাখা, যেখানে রোবটের গঠন, কাজ, বৈশিষ্ট্য ইত্যাদি নিয়ে কাজ করা হয়ে থাকে। রোবোটিক্স বা রোবট বিজ্ঞান, দ্যাট মিন্স রোবোটিক্স এর বাংলা হচ্ছে রোবট বিজ্ঞান। রোবোটিক্স বা রোবট বিজ্ঞান হলো কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্রসমূহ ডিজাইন ও উৎপাদন সংক্রান্ত বিজ্ঞান। তোমরা সংজ্ঞাটি অবশ্যই নোট ডাউন করে নিবে। রোবট বিজ্ঞান ইলেকট্রনিক্স, প্রকৌশলী, বলবিদ্যা, মেকানিক্স এবং সফটওয়্যার বিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত। রোবোটিক্সের যে সাধারণ বিষয়গুলো থাকে সেই বিষয়গুলোর সর্বপ্রথমটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। তারপরে থাকে ইঞ্জিনিয়ারিং, তারপরে থাকে মনোবিদ্যা ইত্যাদি। রোবোটিক্স এই প্রযুক্তিটি কম্পিউটারের বুদ্ধিমত্তা সংবলিত এবং কম্পিউটার নিয়ন্ত্রিত রোবট মেশিন তৈরি করে, যেগুলো আকৃতিগত দিক থেকে অনেকটাই মানুষের মতো হয় এবং অনেকটাই মানুষের মতো দৈহিক ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে। রোবট শব্দের উৎপত্তি রোবোটা মতান্তরে রোবোটি শব্দ থেকে হয়েছে বলে আমরা ধারণা করতে পারি। রোবট শব্দটার প্রবর্তক ছিলেন
কারেল ক্যাপেক, যিনি বিংশ শতাব্দীর শুরুর দিকে সায়েন্স ফিকশন লেখার জন্য বিখ্যাত ছিলেন। রোবোটা শব্দের মানে হলো দাস, মানে স্লেভ বা কর্মী অথবা ওয়ার্কার। রোবট হচ্ছে এক ধরনের ইলেকট্রোমেকানিক্যাল যান্ত্রিক ব্যবস্থা যা নিয়ন্ত্রিত হয় কম্পিউটার প্রোগ্রামিং বা ইলেকট্রনিক সার্কিট দ্বারা। এর কার্যপদ্ধতি হয়ে থাকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় বা আধা স্বয়ংক্রিয়, অর্থাৎ মানুষ ও মেশিন উভয় কর্তৃক তা পরিচালিত হয়ে থাকে, কিংবা দূরে দূর নিয়ন্ত্রিত হতে পারে। যেমন আমি দূরে আছি, সেই দূরে থেকেও আমি কি করতে পারবো, আমার রোবট বা আমার যন্ত্রটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। দেখো কিরকম যে আমরা যখন এখন ড্রোন আমরা ড্রোনের মাধ্যমে ছবি তুলতেছি, তাই না? বিভিন্ন ওয়েডিং ফাংশনে আমরা দেখি যে এখন ড্রোন ব্যবহার করা হচ্ছে। এই ড্রোনও কিন্তু ওয়ান কাইন্ড অফ রোবট। এটি তৈরি হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার নীতিতে, যেটি কাজ করতে পারে মানুষ কিংবা বিভিন্ন বুদ্ধিমান প্রাণীর মতো। রোবট অত্যন্ত দ্রুত, ক্লান্তিহীন ও নিখুঁত কর্মক্ষম একটি যন্ত্র। যে কোনো সমস্যায় নিজ নিজ সিদ্ধান্ত নিয়ে কাজ করার জন্য মানুষের মতো রোবটকে গড়ে তোলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে। এর ফলে রোবটের অবস্থার পরিবর্তনের সাথে সাথে বদলাতে পারে নিজের কর্মপদ্ধতিও। শিল্প কারখানায় ব্যবহৃত অনেক রোবটের অবয়ব দেখতে মানুষের মতো নয়। সেখানে রোবটগুলো থাকতে পারে এক বা একাধিক কর্মক্ষম বাহু, যা নির্দেশ অনুসারে কাজ করে। দ্যাট মিন্স হচ্ছে, আমরা রোবট বলতেই বুঝি হয়তো এটা মানুষের মতো দেখতে হবে না, যে কোনো মেশিন আকৃতিতেও রোবট থাকতে পারে এবং বিভিন্ন কর্মক্ষম বাহুও হতে পারে। রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত একটি যন্ত্র মানব, যা করতে পারে মানুষের অনেক দুঃসাধ্য ও কঠিন কাজ। কিছু কিছু রোবট আছে যারা পারে মানুষের মতো হাঁটতে এবং মানুষের সাথে কথা বলতে। দৃষ্টিশক্তি বা ভিজুয়াল পারসেপশন। ওকে, আচ্ছা, ভিজুয়াল পারসেপশনটা কি? এটা একটু দেখো যে ভিজুয়াল পারসেপশনটা আমরা বলতে বুঝাই যে যেমন ধরো ড্রোনের কথা একটু আগে বললাম, হ্যাঁ, ড্রোনের মাধ্যমে আমি দূর থেকে কি করতেছি, কোনো একটা বিষয়কে দেখতে যাচ্ছি, যেমন লালবাগ কেল্লা। লালবাগ কেল্লা কিন্তু উপর থেকে ইনশাল্লাহ তোমরা যদি গুগলে সার্চ করো, লালবাগ কেল্লা কিন্তু উপর থেকে দেখতে খুব সুন্দর দেখা যায়। সামনে থেকে আমরা হয়তো তেমন সুন্দর দেখা যায় না, কিন্তু উপর থেকে, দ্যাট মিন্স আকাশ থেকে যদি ছবি নেওয়া হয় তাহলে খুব সুন্দর দেখা যায়। এই যে আমি আকাশ থেকে ছবিটা নিচ্ছি ড্রোনের সাহায্যে, এটাই হচ্ছে দৃষ্টিশক্তি বা ভিজুয়াল পারসেপশন। স্পর্শ বা স্পর্শ স্পর্শ ইন্দ্রিয়গ্রাহ্য সক্ষমতা, যে এই জায়গাতে বিষয়টা হচ্ছে এমন যে ধরো রোবটের সাথে হ্যান্ডশেক করতেছি, বা এখন আমরা কি করি, ওই বিভিন্ন অপারেশন হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন অপারেশন হচ্ছে, যেমন হার্টে রিং বসানোর কাজ, এটা কিন্তু সম্পূর্ণ রোবোটিক্স ভাবেই হচ্ছে। যে আমি আমি কি করতেছি, আমি আমার আঙুলটা নড়াচড়া করতেছি, বাট রোবটেরও কি হচ্ছে, আঙুলটা নড়াচড়া হচ্ছে, বা এরকম একটা কর্মক্ষম বাহু নড়াচড়া করতেছে। যেমন গেমস খেলার মধ্যে, গেমস খেলার কথাটা আমরা একটু বলতে পারি, হ্যাঁ। নিয়ন্ত্রণ ও ম্যানিপুলেশনের দক্ষতা ও নিপুণতা, দৈহিকভাবে নড়াচড়ার ক্ষমতা বা লোকোমোশন, যেটা আমি তোমাদের অনেক আগেই বলেছিলাম। আচ্ছা, কারো কারো যাবার পথকে যথাযথভাবে খুঁজে বের করার বুদ্ধিমত্তা হচ্ছে গিয়ে নেভিগেশন, যেটা তোমাদের একটু আগে আমি বলেছিলাম যে এর আগের স্লাইডে তোমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিতে দেখতে পেরেছিলে যে নেভিগেশন নামে একটা ওয়ার্ড ছিল, সেই ওয়ার্ডটা কি? ওকে, তো এখন দেখো যে অ্যাকচুয়েটর, আসলে অ্যাকচুয়েটরটা কি? হ্যাঁ, অ্যাকচুয়েটরটা হচ্ছে এমন এক ধরনের মোটর যন্ত্র যা বাষ্পীয় ইঞ্জিন এবং বৈদ্যুতিক ক্ষমতা নিয়ে, হ্যাঁ, বৈদ্যুতিক ক্ষমতা নিয়ে নড়াচড়া করতে পারে, যেমন মোটর হইতে পারে। হ্যাঁ, তারপর আরেকটা সহজ উদাহরণ আমরা দিতে পারি। তোমরা যখন ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করো, সেই ডেস্কটপে তোমাদের একটা সিপিইউ থাকে। এই সিপিইউর মধ্যে একটা ডিভিডি রাইডার আছে। ডিভিডি রাইডারের বাটনে প্রেস করলে কিন্তু একটা কি হয়, সিডি রাখার একটা জায়গা বের হয়ে আসে, হ্যাঁ, নড়াচড়া করতে পারে। তারপরে ধরতে পারি আমরা ফ্যানের মধ্যে যে মোটরটা আছে সেটা, ইত্যাদি অ্যাকচুয়েটর। অ্যাকচুয়েটরের সংজ্ঞাটা তোমাদের বইতে খুব সুন্দরভাবে দেওয়া আছে, সেই জায়গা থেকে নোট ডাউন করে নিবে। অনেক সময় তোমাদের ক নাম্বার প্রশ্ন এটা চলে আসে। বৈদ্যুতিক উৎস বা পাওয়ার সিস্টেম। ওকে, তারপরে দেখো প্রোগ্রাম কর্তৃক
মস্তিষ্ক বা কম্পিউটার। রোবট বলতেই আমরা বুঝি যে এটা প্রোগ্রাম বেসড একটা মেশিন। প্রোগ্রাম বেসড মেশিন। আমি আবার কথাটা রিপিট করলাম। প্রোগ্রাম বেসড মেশিন। কারণ এর ভেতরে একটা প্রোগ্রাম সেটআপ করে দিবে। সেই অনুযায়ী রোবটটা কাজ করবে। যেমন আমি একটা রোবটকে দিয়ে কাপড় ইস্ত্রি করাবো। সে শুধু কাপড় ইস্ত্রিই করবে। কাপড়টাকে আয়রনই করবে। তাকে দিয়ে তুমি ঘর ঝাড়ু দেওয়াতে পারবে না। তার মানে প্রোগ্রাম সেটআপ বা প্রোগ্রাম সেটেড মেশিন বা কম্পিউটার যন্ত্র। ইলেকট্রনিক সার্কিট। obviously এটার ভেতরে ইলেকট্রনিক সার্কিট রয়েছে। সার্কিট বিষয়ে আমরা ৩য় অধ্যায়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ওকে। তারপরে দেখো অনুভূতি। হ্যাঁ, রোবটের obviously অনুভূতি থাকা লাগবে। যেটা তোমরা রোবট মুভিতে দেখতে পারো যে একটা রোবটের একটা মেশিনেরও অনুভূতি আছে। হ্যাঁ? অনুভূতিটা কি আসলে? দেখো অনুভূতিটা হচ্ছে যেমন ধরো আমি আমার ফোনের মধ্যে পেছনে যে ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড আছে, ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড ইউজ করি। সো দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ অনুভূতি। দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ ফিলিংস। হ্যাঁ? ওকে। পরিবর্তন করা বা ম্যানিপুলেশন। যে এটা কি করতে পারবে? তার নিজের মতো করে এনভায়রনমেন্টটা করে নিতে পারবে। হ্যাঁ? যেমন রোবটটা আ গ ধরো যে গরম আবহাওয়ার মধ্য থেকে ঠান্ডা আবহাওয়াতে যাবে। সে ঠান্ডা আবহাওয়াতেও যাতে কাজ করতে পারে সেরকমভাবে নিজেকে সেটআপ করে নিবে। ওকে। তারপরে দেখো গৃহস্থালির কাজ। যেমন দেখো রোবট কি করতেছে? রান্না-বাড়া করতেছে পাকের ঘরের মধ্যে, তাই না? ওকে। তারপরে আর কি করতে পারে সে? কলকারখানায় কাজ করতে পারে। এখন বর্তমানে আমাদের বাংলাদেশে ওয়ালটন গ্রুপ কি করতেছে? বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী তৈরি করতেছে। তো তোমরা যদি ওয়ালটনের ফ্যাক্টরি ইনশাআল্লাহ কখনো ভিজিট করতে পারো, দেখবে যে সেই জায়গাতে মানুষের চাইতে বেশি কাজ করতেছে রোবট। তাই না? এরকম ইলেকট্রনিক ডিভাইস গুলা তৈরির ক্ষেত্রে বড়, বড় গাড়ি, এয়ারপ্লেন ইত্যাদি তৈরির ক্ষেত্রে রোবট ব্যবহার করা হচ্ছে। তারপরে দেখো চিকিৎসা ক্ষেত্রে রোবট ব্যবহার করা হচ্ছে হসপিটালে, যেটা তোমাদের একটু আগে আমি বললাম যে হার্টে রিং বসানোর যে কাজটা এটা সম্পূর্ণ রোবোটিক্স ভাবে নিয়ন্ত্রিত হয়। সামরিক বাহিনীতে কিভাবে? নেভিগেশনাল ভাবে, যেটা তোমাদের বললাম যে সামরিক বাহিনীতে যারা আছে তাদেরকে পথ দেখাতে সাহায্য করে এই রোবট। ওকে। তারপরে অগ্নি নির্বাপনে এখন বাংলাদেশে আমাদের এত উন্নত প্রযুক্তি নেই, কিন্তু বহির্বিশ্বে কি করা হচ্ছে? ফায়ারম্যানের পরিবর্তে এরকম অগ্নি নির্বাপনের জন্য রোবট ব্যবহার করা হচ্ছে, যারা খুব দ্রুত আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে এবং আগুনটা বন্ধ করে দিতে পারতেছে। ওকে। তারপরে দেখো উদ্ধার ও অনুসন্ধান। উদ্ধার এবং অনুসন্ধানের মধ্যে রোবট ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ? কারণ যে সকল জায়গাতে মানুষের যাওয়া সম্ভব না, সেই জায়গাতে রোবট চলে যাচ্ছে। ওকে। তারপরে খনিতে, হ্যাঁ? বিভিন্ন খনিতে মানুষের যাওয়া সম্ভব না। অক্সিজেন লেভেল কম থাকে। বাট রোবটের তো অক্সিজেনের দরকার নেই। রোবট সেই জায়গাতে চলে যেতে পারে। ওকে। তারপরে দেখো শিক্ষা কেন্দ্রে রোবট। হ্যাঁ? আমরা কিন্তু দেখতে পারি যে বিভিন্ন সেন্সরের মাধ্যমে এখন বহির্বিশ্বে, বিশেষ করে জাপান এবং জার্মান, হ্যাঁ? স্কুল কলেজগুলা ইউনিভার্সিটি গুলাতে তারা রোবট ব্যবহার করতেছে। বাচ্চারা খুব আনন্দ সহকারে পড়াশোনা করতে পারতেছে। টিচারের পরিবর্তে রোবট থাকতেছে। বা যেমন এখন তোমরা ধরতে পারো যে আমরা আ ল্যাপটপের মাধ্যমে বা জুমে ক্লাস করতেছি। ইটস ওয়ান কাইন্ড অফ হেল্পিং অফ রোবট অন এডুকেশনাল সিস্টেম। ওকে। তারপরে দেখো গবেষণাগারে যেমন করোনা ভাইরাস আ যেটা আছে এটার জন্য ভ্যাকসিন তৈরি করা হচ্ছে। এই গবেষণাগারে হয়তো রোবট কাজ করতেছে। হ্যাঁ? আমরা দেখতে পারি যে আ গাউন-টাউন পরে তারপরে আ কি করতেছে, গবেষকরা কাজ করতেছে। হ্যাঁ? এরকম রোবট নিয়ে তারা হয়তো কাজগুলো করে। তাই না? শিল্পক্ষেত্রে তারা রোবট ব্যবহার করা হচ্ছে। আর কিছু করা হচ্ছে বিভিন্ন জায়গাতে রোবট এরকম ম্যানুফ্যাকচারিং বিভিন্ন এইডে রোবটকে ব্যবহার করা হচ্ছে। তো দেখো রোবোটিক্সে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং এ বিশেষ করে রোবটে ব্যবহৃত হয় যানবাহন ও গাড়ির কারখানায়। বিস্ফোরক নিয়ন্ত্রণ নিষ্ক্রিয়করণের মধ্যেও রোবটকে ব্যবহার করা হচ্ছে, যে বোম ব্লাস্ট করবে এটাকে কি করে দিচ্ছে? নিষ্ক্রিয় করে দিচ্ছে। হ্যাঁ? তারপর হচ্ছে ডুবে যাওয়া জাহাজ অনুসন্ধানের ক্ষেত্রে আমরা রোবটকে ব্যবহার করতেছি। তাই না? ওকে। খনির অভ্যন্তরে কাজ করার জন্য আমরা রোবটকে ব্যবহার করতেছি। কারখানায় কম্পিউটার নিয়ন্ত্রিত রোবটের সাহায্যে নানান রকমের বিপজ্জনক ও পরিশ্রমসাধ্য কাজ, যেমন ওয়েল্ডিং, ঢালাই ইত্যাদি। কারখানায় যে সকল বিপজ্জনক কাজগুলো আছে তার মধ্যে ওয়েল্ডিং, ঢালাই ছিল, ভারী মাল উঠানো। যেমন এখন আমাদের বাংলাদেশে অন্যতম এই মুজিব শতবর্ষের মধ্যে এবং ১৯৭১ সালে যেরকম আমরা ১৬ই ডিসেম্বর আমাদের দেশকে আমরা একটা বিজয় এনে দিয়েছিলাম। ঠিক আমাদের আরেকটি বিজয় হচ্ছে পদ্মা সেতু তৈরি করা। আমাদের এই পদ্মা সেতুর যে স্প্যান গুলো অনেক ভারী, ভারী স্প্যান ছিল। ক্রেনের মাধ্যমে আমরা স্প্যান গুলো বসিয়েছি। সো এই ক্রেনও কিন্তু ওয়ান কাইন্ড অফ রোবট, তাই না? ভারী মাল উঠানো এবং নামানোর কাজেও ব্যবহার করা হচ্ছে। ওকে।
যন্ত্রাংশ সংযোজনের ক্ষেত্রে রোবট ব্যবহার করা হচ্ছে, কারণ তারা নিখুঁতভাবে যন্ত্রাংশ সংযোজন করতে পারে। বৃহৎ প্রতিষ্ঠান বিল্ডিং সমূহ জুড়ে বিশেষ ধরনের রোবট ব্যবহার করা হয়। সেগুলোতে ব্যবহৃত হয়ে থাকে বিভিন্ন স্টেশনে মেল ডেলিভারির কাজে। এসব রোবট অনুসরণ করে চলে। আল্ট্রাভায়োলেট পেইন্ট দিয়ে মার্ক করা হয় রেড রুটগুলোকে। যে এই বিষয়টা হচ্ছে, যেমন ধরো আমি আল্ট্রাভায়োলেট যে পেইন্ট আছে, এই পেইন্ট দিয়ে আমি মার্ক করে দিব যে রুটগুলা, এই রোবটটা শুধু এই রুটগুলাতেই যাবে এবং বিভিন্ন মেইল ডেলিভারি কাজ করে থাকবে, যেটা কি করে বৃহৎ প্রতিষ্ঠানে বিল্ডিং সমূহতে এই রোবটগুলো কাজ করে থাকে। সামরিক ক্ষেত্রে রোবটের উল্লেখযোগ্য ব্যবহার হচ্ছে বোমা অনুসন্ধান কিংবা ভূমি মাইন শনাক্তকরণ। ভূমি মাইন এটাও ওয়ান কাইন্ড অফ বোমা। ঠিক আছে? এই ভূমি মাইনটাকে আমরা শনাক্তকরণ করতে পারি রোবটের মাধ্যমে। রুটিন মাফিক প্রত্যেক জীবনের কাজকর্ম, যেমন কফি তৈরি করা এবং ইত্যাদি কাজে রোবটকে বৃত্ত ভিত্তের মতো ব্যবহার করা হয়ে থাকে। ওকে। চিকিৎসা ক্ষেত্রে রোবটের কিভাবে সহায়তা করে থাকে দেখো, সার্জনদের জটিল অপারেশন ও নানা ধরনের কাজে এই রোবট কি করে থাকে, সহায়তা করে থাকে, যেটা তোমাদের একটু আগে আমি বলেছি যে হার্টে রিং বসানো। ওকে। তারপরে রোবট গুরুত্বপূর্ণ অবদান রেখেছে মহাকাশ গবেষণার ক্ষেত্রে। মহাকাশে যখন আমরা গবেষণা করতে যাই, সেই মহাকাশ অভিযানে এখন ব্যবহৃত হচ্ছে মানুষের পরিবর্তে মানুষের বৈশিষ্ট্য সম্বলিত রোবট। সম্প্রতি যুক্তরাষ্ট্র নাসা কর্তৃক পাঠানো হয়েছে, এটা অবশ্যই তোমরা একটু নোট ডাউন করে নিবা, মঙ্গল গ্রহে কিউরিসিটি নামের একটি রোবট, যেটি মঙ্গলের পরিবেশ, প্রকৃতি ইত্যাদি হতে তথ্য নিয়ে সেগুলো বিশ্লেষণ করে ইত্যাদি পৃথিবীতে পাঠাচ্ছে। তো তাইলে আমরা বুঝতে পারলাম যে এই যে রোবোটিক্স আছে, একটা রোবট সম্পর্কে সম্পূর্ণ বা সামগ্রিক জ্ঞান বা বিজ্ঞান। তো এখন তোমাদের একক যে কাজটি আছে, সেই একক কাজটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়? বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স, রোবোটিক্স এবং ন্যানো টেকনোলজিতে। তোমাদের দলীয় কাজ আ যে রোবটের সুবিধা এবং অসুবিধাগুলো লিখবে ২ দলই। আসলে তো এই জায়গায় ২ দল নাই। তো তোমার একাই কাজ করতে হবে। রোবটের সুবিধা এবং অসুবিধাগুলো তোমরা খাতায় লিখে রাখবে। ওকে। তো এখন যদি ক্লাস সরাসরি নিতাম, তাহলে হয়তো তোমাদের প্রশ্ন করলে প্রশ্নগুলোর উত্তর তোমরা দিতে পারতে। তারপর তোমরা খাতায় এগুলো নোট ডাউন করে নিবে যে রোবোটিক্স কি? রোবট কি? এবং রোবটের বিভিন্ন অংশের নাম বলো। আর অ্যাকচুয়েটরের কাজ কি? বাসায় যে কাজটি করে রাখবে সেটি হচ্ছে রোবটের প্রয়োগ ক্ষেত্র। তো আজকের ক্লাসটি উপভোগ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা এই করোনার ২য় ধাপে আ এবং উইন্টার সিজন চলতেছে। এই সিজনে সবাই বাসায় অনেক বেশি সুস্থ আছো। স্বাস্থ্যবিধি মেনে চলতেছো। কারণ এই করোনা আ দেশে অনেক বেশি বেড়ে গেছে। তো তোমরা আশা করব যে সুস্থ থাকবে, নিরাপদ স্থানে থাকবে, বাসা থেকে বের হবে না। বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে। নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখো। এই কামনায় আজকে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।